ফেনী সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন সোনাগাজীতে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহ। মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন নুসরাতের বাবা। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলের মর্গে যখন নুসরাতের মরদেহের ময়নাতদন্ত ও সুরতহাল চলছিল, তখন বাইরে অপেক্ষমান বাবা কান্নাজড়িত কণ্ঠে মেয়ের হত্যার বিচার চাইছিলেন। অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি। যেহেতু আমার একটি মাত্র পরীক্ষা দিতেছিল, সেখান থেকে তৈরি ধরবে কষ্ট আইন অনুযায়ী সুষ্ঠু এবং ন্যায় বিচার কামনা করতেছি প্রশাসনের মাধ্যমে। বেলা 12টার দিকে নুসরাতের ময়নাতদন্ত শেষ হলে ব্রিফ করেন ঢাকা মেডিকেলের পরিচালক। বেশি মাত্রায় পুড়ে যাওয়ার কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 3 সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমর্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন। কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এবং সেই বার্নের কনসিকুয়েন্সেই আসলে উনি মারা গিয়েছেন। এদিকে সকালে ঢাকা মেডিকেলে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যৌন নির্যাতন যে হারে বেড়েছে তা উদ্বেগজনক। মানুষ বিচার পাচ্ছে না। এই এত হৃদয় বিদারক মৃত্যু ঘটানোর জন্য যাকে অভিযুক্ত করা হচ্ছে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে রিমান্ডের থেকে, তো তার মুখের ভিতরে আমি কোনো অনুশোচনার বা ভীতির আমার কাছে মনে হয় না, আমি জানি না, আমার কাছে মনে হয় না যে সে ভীত সন্ত্রস্ত। তার মানে অপরাধীদের মনের ভিতরে আমরা এখন পর্যন্ত দাগ কাটাতে পারিনি, এটাই আমাদের খুব দুঃখজনক ঘটনা। বাদ আসর সোনাগাজী সাবের পাইলট হাই স্কুল মাঠে জানাজা শেষে নুসরাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সাইফুল ইসলাম, টিভিসি নিউজ, ঢাকা। এদিকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। হত্যার ঘটনা তদন্তে কোনো গাফিলতি হলে হস্তক্ষেপ করবে আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই মন্তব্য করেন। নুসরাতের ঘটনা তদন্তের বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তার আবেদনে হাইকোর্ট মন্তব্য করে, সাগররুনি, কুমিল্লার তনু, চট্টগ্রামের মিতু হত্যাকাণ্ডের মতো এই ঘটনা যেন হারিয়ে না যায়। নুসরাতের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে হাইকোর্ট। নুসরাত হত্যার ঘটনায় প্রসিকিউশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের বৈঠক শেষে একথা জানান আইনমন্ত্রী। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার কোনো প্রশ্নেরই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যার ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি উম্মে সুলতানা পপি ও এজাহারভুক্ত আসামি মাদ্রাসা ছাত্র জোবায়ের আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নুসরাতের মৃত্যুর খবরে তার বাড়ি ফেনী সোনাগাজীতে শোকের ছায়া নেমে এসেছে। গতরাত থেকেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন নুসরাতের বাড়িতে। প্রিয় নাতনির মৃত্যুর খবরে দাদা মোশাররফ হোসেন সহ স্বজনেরা গভীর দুঃখ প্রকাশ করেছেন। গত 27শে মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এই ঘটনার জেরে গত 6 এপ্রিল সকালে পরীক্ষা দিতে গেলে তাকে ডেকে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। হয় ঘটনা এভাবে আর কখনো হয় নাই, যেন আমরা সুস্থ বিচার চাই। আর যারা এখনো তারা ধোঁয়াশার বাইরে ধরতে পারে না। যারা এই মেয়েটার অত্যাচার করছে, আপনার কাছে অনুরোধ, আপনারা এই মেয়ের করে হাসি দিবেন। তনু হত্যার বিচার হয় নাই, সাগররুনি হত্যার বিচার হয় নাই, তো আমরা নুসরাত জাহান রাফির বিচার পাবো কিনা তা নিয়ে সন্দেহহীন। যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে থাকা ফেনী সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে যারা অংশ নিয়েছিল তাদের প্রতি ক্ষোভ ছিল নিপীড়নের শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতের। তবে অপরাধের শিকার নিশ্চিতের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবার সংকল্প করেছিলেন তিনি। নুসরাতের পড়ার টেবিল থেকে উদ্ধার করা এক চিঠিতে জানা গেছে এসব তথ্য। এই সেই চিঠি। নুসরাত যে মাদ্রাসার ছাত্রী, সেই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার উপর গত 27শে মার্চ যে যৌন নিপীড়ন চালিয়েছিলেন তার বর্ণনা রয়েছে চিঠিটিতে।
এজন্য নুসরাতকে প্রশ্নপত্র দেয়ার প্রলোভনও দেখিয়েছিলেন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা। চিঠিতে নুসরাত লেখেন, এই ঘটনায় তিনি আত্মহত্যা করবেন না। তবে সিরাজ উদ্দৌলা গ্রেপ্তার হলে তার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বান্ধবীদের অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করেন নুসরাত। শেষ নিঃশ্বাস পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ছিল চিঠির ভাষায়। পুলিশের ধারণা, চিঠিটি তার দুই বান্ধবী তামান্না ও সাথীকে উদ্দেশ্য করে লেখা। চিঠিটি আলামত হিসেবে জব্দ করেছেন তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জলাবদ্ধতা কমাতে পর্যায়ক্রমে রাজধানীর সব খাল দখলমুক্ত পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে মিরপুরের কালশী খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, খাল পুনরুদ্ধারের সব সংস্থার সমন্বয় প্রয়োজন। খাল দখল করে ভবন তৈরি করা হয়েছে, আর এ কারণেই খালের বেশিরভাগ জায়গা সরু হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তিনি জানান, যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন ও অন্য সংস্থাগুলোর সমন্বয় করে খাল দখলমুক্ত করার কাজ শুরু করবে। এক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র। এ সময় কালশী খালের বেশ কিছু অংশ পরিষ্কার করা হয়। প্রাকৃতিক উন্মুক্ত জলাশয়, নদী ও খাল থেকে আগের মতো মিঠা পানির দেখা মিলছে না খুলনা জেলায়। ফলে কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার বেড়েই চলেছে। আর অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। খুলনায় এবার ৫৯,৫৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখানে সেচের জন্য ব্যবহৃত হচ্ছে ৩২,৬৫৩টি সেচ যন্ত্র। খাল জোর করে অবৈধ দখল করছে। এছাড়া ওখানে অনেক সময় তারা ইজারা নিয়ে মাছের চাষও করে অনেক সময়, কিন্তু এখানে যদি ইজারাটা না দিয়ে কৃষকদের স্বার্থে যাতে পানিটা তারা ব্যবহার করতে পারে। ভূগর্ভস্থ পানির উপর চাপ পড়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলছেন পরিবেশবিদরা। মাটি বা এর পাশের যে রক বা মিনারেল আছে এগুলো সাবসিডেন্স হয়ে ওই জায়গাটা ফিল আপ হয়ে যেতে পারে, এবং ফিল আপ হয়ে গেলে এরপরে কিন্তু সেইখানে পানিটা দাঁড়াবে না, এবং এরপরে আমরা ইচ্ছা করলেও কিন্তু পানি পাবো না। আমরা যদি অল্টারনেট ব্যবস্থা না নিই, তাহলে আমাদের এই যে ফ্রেশ ওয়াটার অ্যাকুইফারগুলো ড্রিঙ্কিং ওয়াটারের একটা অপচয়, মানে শর্টেজের মধ্যে আমরা পড়ব। নদী ও খাল খননের পাশাপাশি পানি ব্যবহারের নীতিমালা ও নদী খাল অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি কেন্দ্রীয় পানি কমিটির। সরকারের খুবই কঠোর মনোভাব নিয়ে এটা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যে এটা এর জন্য কি ক্ষতি হচ্ছে। পরিবেশ রক্ষায় ও সেচের পানি নিশ্চিতে নদী ও খাল খনন চলমান আছে দাবি করে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোর জন্য পানির নতুন আধার সৃষ্টির কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুইট ওয়াটার এখানে বৃষ্টির সময় এখানে রিজার্ভ থাকবে, এইখান থেকে পানি নিয়ে মানুষ তাদের নিত্য নৈমিত্তিক কাজ করতে পারবে এবং চাষাবাদের কাজে ব্যবহার করতে পারবে। ডিবিসি নিউজ ডেস্ক। অর্থ ও তদবিরের বিনিময়ে সুবিধাভোগীদের দলে পদ না দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলছেন, বিভিন্ন সময় টাকা দিয়ে কমিটি গঠনের খেসারত দিচ্ছে দলটি। সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন প্রক্রিয়া ও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ শুরুর পর তারা বলছেন, টাকা নিয়ে আবারও পকেট কমিটি করলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি। বিএনপির সাংগঠনিক দুর্বলতা এবং আন্দোলনে ব্যর্থতার পেছনে ত্যাগীদের বদলে সুযোগ সন্ধানীদের দায়িত্ব দেয়াকেই কারণ বলে মনে করেন দলের নেতারা। ওই নেতাকে ম্যানেজ করে আর কিছু দালাল আছে দলের মধ্যে, এজেন্ট সরকারের, যারা এখানে বসে থেকে এই ব্যবসা করে। এই ব্যবসা বন্ধ করতে হবে। অনেকেই পকেট কমিটি বা অনেকের নিজস্ব লোক, আত্মীয় স্বজন এইসব করেছে। এবারে সেই সুযোগটা হবে না, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এটা হ্যান্ডেলিং করছেন। অভিযোগ আছে টাকা নিয়ে কমিটি চাপিয়ে দেয়ার। বিড়াল কিন্তু বাঘের ভান ধরছে যে তারা আসলে অনেক বড় নেতা, কিন্তু বাস্তবতা আপনি দেখেন তাদের ব্যর্থতার জায়গাটা আপনি বলে শেষ করা যাবে না। ওই লিগ করলাম, আপনাকে আমি উৎকোচ দিলাম, আমাকে প্রেসিডেন্ট বানাই দিলেন, সেক্রেটারি বানাই দিলেন, নেতা বানাই দিলেন,
তাহলে দল চলবে না। কেন্দ্রীয় নেতারা বলছেন টাকা নিয়ে কমিটি দেওয়ার খেসারত দিচ্ছে দল। যে অর্থের বিনিময়ে নাকি দলে পদ পাওয়া যায়, এ সম্পর্কে স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের একটি কথা চালু রয়েছে। আমরা আশা করব এসব আর অনেক হবে না। যারা ম্যাটার করে তাদের তারা চায় তাদের যারা সাঙ্গপাঙ্গ তারাই কমিটিতে ঢুকুক, তারা উপযুক্ত কিনা সেটা মূল্যায়নে অনেক সময় আসে না। টাকা এবং তেলের বাটি হইল রাজনীতির এখন প্রধান উপাদান। ফলে রাজনীতিবিদদের হাত থেকে, প্রকৃত রাজনীতিবিদদের হাত থেকে এই রাজনীতিটা চলে গেছে। কমিটি নিয়ে ৯-৬ ঠেকাতে এবার কঠোর অবস্থানে তারা। কমিটি শিকারী, মনোনয়ন শিকারীদের জায়গা বিএনপিতে থাকবে, কারণ এদের মধ্যে কিছু কিছু লোক তো চিহ্নিত হয়েছে। এখান থেকে সুবিধা আদায় করার যে কাজগুলো হয়েছে, কিছু কিছু কাজ হয়েছে, সেটা আগামীতে হওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রতি বিএনপির পেশাজীবী সংগঠন ড্যাব ছাড়াও কৃষক ও তাঁতি দল সহ কয়েকটি সহযোগী সংগঠনের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়েছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিহার ও জম্মু কাশ্মীর সহ 18টি রাজ্য সহ 2টি রাষ্ট্রপতি ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হচ্ছে। মোট 91টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 1300 প্রার্থী। ভারত জুড়ে 10 লাখ ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে 2 দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটায় বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে অন্ধ্রপ্রদেশে ভোটকেন্দ্রে ইভিএম মেশিন ভাঙার অভিযোগে জন সেনা পার্টির এক প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে হামলা চালায় মাওবাদীরা। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগামী 18, 23 ও 29 এপ্রিল, 6 ও 12 মে এবং সবশেষ 19 মে মোট 7 দফায় চলবে ভারতের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। ফল ঘোষণা করা হবে 23 মে। তুরাগ তীরের রুস্তমপুরে 27তম দিনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10টা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বেশ কয়েকটি স্থাপনা অপসারণ করা হয়েছে। উচ্ছেদ পরিচালনা করছেন বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক AKM আরিফউদ্দিন। অবৈধ দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অপসারণ ব্যয়ও আদায় করা হচ্ছে। উচ্ছেদ হওয়া মালপত্র তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হচ্ছে। গত 29 জানুয়ারি থেকে বুড়িগঙ্গা ও তুরাগ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এ পর্যন্ত 3000-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তুরাগ তীরের রুস্তমপুরে চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারহান হাবিব। সরাসরি যোগ দেব তার সাথে। ফারহান, উচ্ছেদ অভিযানের সবশেষ কি তথ্য আছে? শম্পা, সবশেষ তথ্য বলতে এখানে আজকে সকালে যেই অভিযান শুরু হয়েছে সেটি এখনো চলছে। এটি ধীরে ধীরে সকালে যখন শুরু হয়েছে, এরপরে তারা এখানে তুরাগ নদীর পাড়ে রুস্তমপুর এলাকায় মূলত যে বেশ কয়েকটি রেডিমিক্স ফ্যাক্টরি রয়েছে, মূলত এই ফ্যাক্টরিগুলি যেমন ক্রাউন সিমেন্ট, NDE নামে আরেকটি প্রতিষ্ঠান, এরা এছাড়া বিআরটি একটি প্রকল্পের সরকার যে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যে 8 লেনের একটি ফ্লাইওভার করছে, সেটির একটি কাজ পাওয়া প্রতিষ্ঠান, চায়নার একটি রেডিমিক্স প্রতিষ্ঠান, তারাও এখানে তাদের প্রতিষ্ঠান করেছে এবং এখানে তারা অবৈধভাবে বেশ কিছু জায়গা দখল করে এখানে প্রতিষ্ঠানগুলি তৈরি করেছে। তো সেগুলি আসলে কয়েকটি যে যাদেরকে, যেমন চায়না যে প্রতিষ্ঠানটির কথা বলেছি, তাদেরকে যেহেতু সরকারি একটি কাজের সাথে সরাসরি তারা যুক্ত, তাদেরকে এখানে আজকে কিন্তু 17 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। বলেছে যে এই সময়ের ভিতরে যদি এই বর্ধিত অংশগুলি তারা নিজেরা না ভেঙে ফেলে, তাহলে কিন্তু বিআইডব্লিউ পক্ষ থেকে এখানে এটি উচ্ছেদটা করা হবে। আর এই মুহূর্তে আরেকটি ভবনে আপনারা দেখছেন যে সেই
উচ্ছেদ চলছে। এখানে বেশ কিছু জায়গায় নদীর ভেতরে তারা দখল করেছে এবং দখল করে এই এখানে দীর্ঘদিন যাবতই এই ভবনটি দাঁড়িয়েছিল। তো এখানে কিছুদিন আগেই বিআইডব্লিউটিএ এসে এখানে কিন্তু চিহ্নিত করেছে, নদীর সীমানা চিহ্নিত করেছে এবং সেই সীমানা অনুযায়ী কিন্তু এই উচ্ছেদ অভিযানটি চলছে। তো এখনো এটি চলছে এবং আমরা এখানকার যে যুগ্ম পরিচালক একেএম আরিফুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে যেই হোক এখানে যত ধরনের ক্ষমতাধরী হোক কোনো ধরনের ছাড় কিন্তু দেয়া হচ্ছে না। এবং এখানে আমরা দেখেছি যে নদীর মধ্যে যে অংশগুলি পড়েছে সেগুলো যদি অবৈধভাবে হয় সেগুলো কিন্তু একেবারেই ভেঙে দেয়া হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। শম্পা। ফারহান, ধন্যবাদ আপনাকে সরাসরি যুক্ত হবার জন্য। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখে রাজধানীতে ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী যান চলাচলের ব্যবস্থার কথা জানানো হয়। মঙ্গল শোভাযাত্রায় কেউ অংশ নিতে চাইলে তাদের চারুকলা ইনস্টিটিউট থেকেই অংশ নিতে হবে। ইনডোরে কেউ যদি অনুষ্ঠান সন্ধ্যার পরে কন্টিনিউ করে তাতে কোনো বিধিনিষেধ নাই। সেখানেও আমরা আমাদের সাধ্যমতো নিরাপত্তার ব্যবস্থা করব। তবে উন্মুক্ত স্থানে 6টার পরে কোনো ধরনের কোনো অনুষ্ঠান হবে না। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং হাতিরঝিল, রবীন্দ্র সরোবর পুরো এলাকাটা থাকে ধূমপান মুক্ত এলাকা। এখানে কেউ ধূমপান করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর মোহাম্মদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের 2 পক্ষের গোলাগুলিতে আরেকজন মারা গেছে। ভোরে রাজধানীর মোহাম্মদপুরের র্যাবের চেকপোস্টে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই সময় নবী হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। এই ঘটনায় 2 র্যাব সদস্য আহত হয়েছে। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে র্যাব ও জলদস্যুদের মধ্যে গোলাগুলিতে দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। টেকনাফের ওয়াইকং ইউনিয়নে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক মামলায় আসামি কাশেম নিহত হয়েছে। আহত হয় 3 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া মেহেরপুরের হাড়াভাঙায় 2 গ্রুপ মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে ফজলুর রহমান ফজু নামে একজন নিহত হয়। কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। বাগেরহাটে মংলা বন্দর চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় 37 ঘণ্টা পর আজ সকাল 10টায় 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই এলাকা থেকে হাত পা বাঁধা ও গলা কাটা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় সকালে ডুবে যাওয়া লঞ্চ থেকে শ্রমিক শাহ আলম ও হারবাড়িয়া এলাকার নদীচর থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে হাত পা বাঁধা ও গলা কাটা আরও একটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। মঙ্গলবার রাত 9টায় মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় কাল বৈশাখী ঝড়ের সময় একটি জাহাজের ধাক্কায় 600 মেট্রিক টন সার বোঝাই একটি লাইটার ও একটি লঞ্চ ডুবে যায়। এ সময় 4 শ্রমিক নিখোঁজ হলে বুধবার সকালে একজনকে জীবিত উদ্ধার করা হয়। টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় কাভার্ড ভ্যানে গড়ে তোলা হয়েছে ঝুঁকিপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন। এসব অবৈধ ভ্রাম্যমাণ ফিলিং স্টেশন যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। একটি সিএনজি ফিলিং স্টেশন বসাতে বিভিন্ন কর্তৃপক্ষের অন্তত 18টি বিষয়ে অনুমতি ও সম্মতিপত্র লাগে। দুর্ঘটনা এড়াতে দরকার হয় সার্বক্ষণিক পর্যবেক্ষণ। অথচ টাঙ্গাইলের মধুপুর, সখীপুর ও ভুয়াপুরে ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলা হয়েছে অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন। কাভার্ড ভ্যানে সিলিন্ডার বসিয়ে পরিচালিত হচ্ছে এসব স্টেশন। বেন লাইন থেকে গ্যাস আসে, ওটা হলো নিরাপদ। হ্যাঁ, ওটা বাংলাদেশ সরকার অনুমোদিত। আর এটা অনুমোদিত কিনা সেটা সঠিক জানি না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে আর নিরাপত্তার লাইবিলিটি কে নেবে? তো দেখছি সবচেয়ে ভালো হইতো। নিষিদ্ধ জেনেও ঝুঁকিপূর্ণভাবে যানবাহনে গ্যাস বিক্রি করছে ভ্রাম্যমাণ স্টেশনগুলো। তাদের দাবি, এ ব্যাপারে সব কর্তৃপক্ষই অবগত। আমাদের ওরকম কিছু কাগজ আছে, লিখিত এরকম অনুমোদন নেই, মৌখিক ভাবে
অনুমোদন নিয়ে আমরা কাজগুলো করি। পেট্রো বাংলা থেকে যে কাগজটা দিছে আর আমাদের এই একটা কাগজ দিছে, এটা মোবাইল পাম্প করার অনুমোদন দিছে আর কি। বিভিন্ন ফিলিং স্টেশন তো এইভাবে মানে বোতলে গাড়িতে রেখে সেটা তারা এই সিস্টেমে মানে বিক্রি করতেছে। পাইপ যদি ফেটে ফুটে যায়, ধরেন একটা আমরা শব্দ পাই, সিসি গ্যাসের শব্দ পেলে আমরা মেন সুইচটা অফ করে দিই। মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান ফিলিং স্টেশন ব্যবসায়ীরা। মনিটরিং করার সময় কোনোটাই যদি আমরা কোনো সমস্যা দেখি তখন আমরা সাথে সাথে ব্যবস্থা নিই, কিন্তু যারা এই খোলা সিলিন্ডারে ব্যবসা করছে তারা কিভাবে এটা করছে আমাদের বোধগম্য হচ্ছে না। মাইন বিস্ফোরণ ঘটলে যে ক্ষতি হবে, এক একটা সিলিন্ডারে তার চাইতে ৩-৪ গুণ বেশি ধ্বংসযোগ্য হবে। এগুলা আর সরকারের যে সমস্ত লোকজন দেখার কথা ওনারা নিশ্চয়ই দেখবেন। এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানালেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ব্যাপারে অনুমতি আমাদের কোনো অনুমতি নেওয়া হয়নি বা আমরা জানিও না বিষয়টা। তাদের বিষয়টা আমাদের জানা দরকার এবং সরজমিনে আমরা যদি এরকম দেখি বিষয়টা এবং বিপজ্জনক হয় তাহলে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব কিংবা কর্তৃপক্ষের কাছে মন্ত্রণালয়ে আমরা লিখব বিষয়টা। ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। গত কয়েকদিনের টানা দরপতনের পর আজ সূচকের চাঙ্গা ভাবের মধ্য দিয়ে চলছে ঢাকা পুঁজিবাজারের লেনদেন। সকালে লেনদেন শুরুর পর থেকে এখনো বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে। প্রধান সূচক সহ 3টি সূচকই ঊর্ধ্বমুখী। সপ্তাহের শেষ কার্যদিবসে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বাড়ছে। 3.5 ঘন্টায় লেনদেন হয়েছে 200 কোটি টাকারও বেশি। টানা দরপতনে গত 4 কার্যদিবসে ডিএসসিতে সূচক কমেছে 198 পয়েন্ট। গতকাল 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয় ঢাকার পুঁজিবাজারে। প্রতিদিনই বিক্ষোভ করছে সাধারণ বিনিয়োগকারীরা। যৌন নির্যাতনের প্রতিবাদে পঞ্চম দিনের মতো মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনকারীরা নিহত নুসরাতের আত্মার মাগফেরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে প্রতিষ্ঠানটির সিএসই বিভাগের প্রধান আক্কাস আলীকে স্থায়ী অপসারণের দাবিতে গণস্বাক্ষরে অংশ নেয় তারা। এদিকে নিপীড়নের শিকার 2 শিক্ষার্থী জানান, তদন্ত কমিটির মুখোমুখি হয়ে তারা আরেকবার নিগ্রহের শিকার হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, তদন্ত কমিটি ছাড়া কর্তৃপক্ষ আর কোনো পদক্ষেপ নেয়নি, বরং আন্দোলন থেকে সরে আসতে বহিষ্কার সহ নানা হুমকি দেয়া হচ্ছে। চট্টগ্রামের ওয়াজদিয়া এলাকায় আবু বকর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা মসজিদ থেকে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর স্থানীয়রা সকালে ওই মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছে। পুলিশ জানায়, 13 মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি হয় হাবিব। সে হেফাজতখানার শিক্ষার্থী ছিল। মাদ্রাসার 6তলা ভবনের 5ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গাজীপুরের টঙ্গী থেকে ভুয়া সাংবাদিক দম্পতি সহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, ভোরে টঙ্গী বাজারের রাজ্জাক প্লাজার সামনে মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী রুবেল আহমেদ, বশির আহমেদ, জান্নাতুল ফেরদৌস রিবা ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় 32,000 পিস ইয়াবা, নগদ 8 লাখ টাকা, 6টি মোবাইল ফোন ও অনলাইন পত্রিকার ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়। অনলাইন ব্যবসার প্রসারের সাথে সাথে বাড়ছে দাম এবং মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ। অর্ডার মাফিক পণ্য না পাওয়ার ভোগান্তিতে পড়েছেন অনেকেই। তবে এমন তিক্ত অভিজ্ঞতা এড়াতে স্বনামধন্য প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন ই কমার্সের সাথে জড়িতরা। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রতারণার শিকার হলে অবশ্যই ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা। অর্ডার দিয়েছিলেন মোবাইল ফোন, পেয়েছেন সাবান। এমন ঘটনা অনলাইনে ভাইরাল হয়েছে কিছুদিন আগেই। অবশ্য অভিযুক্ত প্রতিষ্ঠান দ্রুততার সাথে তা মিটিয়ে দিয়েছে। আর অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য থার্ড পার্টি কুরিয়ার দায়ী বলে দাবি করছে। কিন্তু এসব ঘটনায় অনলাইনে পণ্য কেনার ব্যাপারে আস্থার সংকট তৈরি হচ্ছে। ফিজিক্যালি যখন আমরা যাব তখন আমরা অবশ্যই ভালো পণ্যটা দেখে শুনে কিনতে পারবো, যেটা অনলাইনে আমরা পাচ্ছি না। 2টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং 2টি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে চালানো ডিবিসি নিউজের এক জরিপে দেখা গেছে 40% গ্রাহক অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছেন। আমি একটা আমব্রেলা অর্ডার করেছিলাম 1 কালার, তারপরে তারা ডিফারেন্ট কালার নিয়ে আসছে, তারপরে তারা এক্সপ্লেন করতেছিল যে আমি নাকি ভুল অর্ডার দিয়েছি। জানুয়ারির 9 তারিখ আমি অর্ডার করেছি,
এখনো পর্যন্ত আমার জিনিস আমি এখনো পাইনি। প্রতিদিন হয়তো 100টা সমস্যা হচ্ছে 1 লাখের মধ্যে, সেটা আসলে সংখ্যাতাত্ত্বিক বিচারে পরিসংখ্যানগত দিক থেকে এটা একেবারেই ইনসিগনিফিকেন্ট। সারা পৃথিবীতেই সমস্যা আছে যে কোনো বিজনেসে, সেটা মানুষের লোভের জন্য হতে পারে, সেটা অনেক সময় কাস্টমার এন্ডেও কিছু সমস্যা হতে পারে। জরিপে অংশ নেওয়া 32 ভাগেরই অনলাইন শপিংয়ে আস্থা নেই, আর 30 ভাগের রয়েছে মান এবং দাম নিয়ে অসন্তোষ। যদিও প্রতিষ্ঠানগুলো বলছে অনলাইন প্ল্যাটফর্মেও যাচাই বাছাই করে পণ্য কেনার সুযোগ আছে। আমার আন্ডারে 4000, 5000, 6000, 7000 সেলার থাকবে এবং 1000 সেলার হয়তো একই প্রোডাক্ট সেল করছে এবং তাদের এক একজনের প্রাইস পয়েন্টটা এক এক রকম। কাস্টমারের জন্য যেটা সুবিধা, একই প্রোডাক্টের 10টা দাম দেখে সবচেয়ে বেস্ট দাম যেটা সেটাতে এসে কিনতে পারবে, যেটা আসলে অফলাইন স্টোরের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। তারপরও প্রতারণার শিকার হলে গ্রাহকদের জন্য আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা গ্রাহকদের বলছি, প্রথমে সংশ্লিষ্ট কোম্পানিকে আপনারা জানান, কোম্পানি যদি আপনার অনুযোগটা গ্রহণ না করে আপনারা অভিযোগ করেন সরাসরি জাতীয় ভোক্তা অধিদপ্তরে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা কিছু টার্মস কন্ডিশন ইউজ করেন যেটি কোম্পানির স্বার্থে। আইনের সাথে সাযুজ্য রেখে তাদের টার্মস কন্ডিশন পরিবর্তন করার জন্য আমরা অনুরোধ করেছি। ই কমার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশের অনলাইন বাজারে বছরে 8,000 কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে, আর 750 মতো প্রতিষ্ঠান ই কমার্সের সঙ্গে যুক্ত রয়েছে। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বৈশাখ এলেই প্রাণের স্পন্দন বাড়ে বাঙালির। ব্যস্ততা বেড়েছে লক্ষ্মীপুর ও শেরপুরের কুমারপল্লীতে। মৃৎশিল্পীদের হাতে নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে তৈজসপত্র। শেষ মুহূর্তে রঙের কাজ চলছে কুমারপল্লীতে। কড়া নাড়ছে বাংলা নববর্ষ। বৈশাখী মেলার জন্য শেরপুরে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। চাকা ঘুরিয়ে মাটি নরম করে নিপুণ হাতে তৈরি করছেন ফুলদানি, পুতুল, গরু, ঘোড়া, হাতি ও পাখি সহ বাহারি সরঞ্জাম। বৈশাখী মেলা উপলক্ষে আমাদের অনেকগুলো কাজের চাপ থাকে। মাটির বিভিন্ন ধরনের মাল বানিয়ে এই যে পুরা দিছি, বানাইছি, রং টং করে বেশি। এরই মধ্যে পালপাড়ায় আসছে পাইকারি ব্যবসায়ীরা। কম দামে পণ্য কিনে বিক্রি করবেন হাট বাজার ও মেলায়। বিভিন্ন জায়গায় মেলা হবে, তাই আমরা মাটির জিনিস পালপাড়া থেকে কিনে নিয়ে বিভিন্ন মেলায় বিক্রি করবো। এদিকে লক্ষ্মীপুরে মৃৎশিল্পীরা তৈরি করছেন রং বেরঙের হাড়ি পাতিল, কলস, পাখি, ঘোড়া, পুতুল সহ নানা পণ্য। জেলার রামগঞ্জ, দালাল বাজার, সাহারপুর সহ বিভিন্ন এলাকায় কুমারপল্লীতে ব্যস্ত কারিগররা। এই শিল্পে জড়িত 2 শতাধিক পরিবার রাত দিন তৈরি করছে তৈজসপত্র। এই যে আমরা এই যে 2-3 মাস ধরে কি আমরা এটা বানাইতে আছি। হতে বছর আর এই মেলা উপলক্ষে আমরা হোলাকে খেলনা বানাই। 15 দিন আগ থেকে মেলা রং করে তারপর এইগুলা মেলায় পয়লা বৈশাখ উপলক্ষে বিক্রি করে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব জিনিস বিক্রি হবে দেশের বিভিন্ন এলাকায়। ঐতিহ্যবাহী মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তার পাশাপাশি সুদমুক্ত ঋণের দাবি কারিগরদের। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। সকালে উৎসবের উদ্বোধন করেন শরণার্থী পুনর্বাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। বৈশাখী উৎসবের শোভাযাত্রার মাধ্যমে পাহাড়ে অশান্তি দূর হবে, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়। আগামীকাল ফুল ভাসানো, শনিবার ঘরে ঘরে পাজন দিয়ে অতিথিদের আপ্যায়ন ও রবিবার নববর্ষ উদযাপিত হবে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রেক্সিটের সময় 31 অক্টোবর পর্যন্ত বাড়াতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন একমত হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার ব্রাসেলসে ব্রেক্সিট বিষয়ক সম্মেলন শেষে কথা জানান তিনি। এ সময় তিনি যুক্তরাজ্যকে ব্রেক্সিটের নির্ধারিত সময় নষ্ট না করতে আহ্বান জানান। ব্রেক্সিট নিয়ে পরিকল্পনায় বা এটি পুরোপুরি বাতিলের বিষয়গুলো যুক্তরাজ্য পুনর্বিবেচনা করতে পারে বলেও জানান টাস্ক। সম্মেলনে
ব্রেক্সিটের সময় 31 অক্টোবর পর্যন্ত পেছাতে ডোনাল্ড টাস্ক সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27 দেশের প্রতিনিধিরা সম্মত হন। তবে প্রস্তাবটি জুনে আবার পুনর্নিরীক্ষণ করা হবে। বিস্তারিত আলোচনা করতে ডোনাল্ড টাস্কের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের বৈঠকের কথা রয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের ছবি দেখল মানুষ। দূরের ছায়াপথে অবস্থিত একটি কৃষ্ণগহ্বরের ছবি প্রকাশ করেন মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবীর 8টি স্থান থেকে 8টি শক্তিশালী টেলিস্কোপের সমন্বয়ে এই প্রথম রহস্যময় কৃষ্ণগহ্বরের ছবি ধারণে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 500 মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত M87 নামের একটি ছায়াপথে এই কৃষ্ণগহ্বরের সন্ধান পাওয়া গেছে। 4000 কোটি কিলোমিটার ব্যাসের এই দানবীয় মহাজাগতিক বস্তুটি পৃথিবীর চেয়ে 30 লাখ গুণ বড়। দুর্নীতিতে জর্জরিত বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। অনৈতিকতার আশ্রয় নিয়ে ফেডারেশন কর্তারা মেতে উঠেছেন স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায়। এই অপকর্মের বাকি গল্প সবিস্তারে শোনাচ্ছেন সহকর্মী শেখ আশিক। জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ম্যাচ শুরুতে আধ ঘন্টা বা মিনিট 40 বিলম্ব খুব স্বাভাবিক ঘটনা। টুর্নামেন্টের ব্যানারে বাংলা অভিধানের নিয়মে চ্যাম্পিয়নশিপ বানানটাও ভুল, তাতেও সমস্যা নেই। কেমন চলছে এবারের টুর্নামেন্ট সে খবর জানতে কথা হয় 5 বারের জাতীয় চ্যাম্পিয়ন ও বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ী সালেহা পারভিন সেতুর সাথে। তাতেই বেরিয়ে আসে থলের খবর। ফিকচারেই রুলস রেগুলেশন অনুযায়ী সব জায়গায় দুর্নীতির একটা আভাস। কারো প্লেয়ারের পক্ষপাতিত্ব করে অন্যভাবে সিটিং করে ফেলে দেওয়া হয় যাতে তার প্লেয়ার উঠে আসে, এই সিস্টেম ব্রেক করে। এরকম যদি 2-3 জায়গায় করতে থাকে তখন সেই নেগেটিভ প্রভাবটা সব জায়গায় কিভাবে পড়তে পারে আপনি এটা দিয়ে বুঝে নেন। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের নিয়ম অনুযায়ী যদি 16 জন প্রতিযোগী বা দল থাকে তবে র্যাঙ্কিং অনুযায়ী 1-এর বিপক্ষে খেলবে 16, 2-এর বিপক্ষে 15, 3-এর বিপক্ষে 14, এভাবেই শেষ পর্যন্ত এসে থামবে। তবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে 38তম জাতীয় চ্যাম্পিয়নশিপে চলছে স্বজনপ্রীতি, ক্লাব প্রীতি আর স্বেচ্ছাচারিতার প্রতিযোগিতা। ব্যাপারটা এমন যে আপনি একজন ফেডারেশন কর্তা আর আপনার এক নিকটাত্মীয় আছে 10 নম্বর পজিশনে, যার খেলার কথা ছিল 7-এর বিপক্ষে। যদিও ক্ষমতা বলে আপনি তাকে খেলালেন যে 11 নম্বরে আছে তার বিপক্ষে, বা যে আছে 15 নম্বরে তাকে 2-এর বিপক্ষে না খেলিয়ে স্বার্থের কারণে খেলানো হলো 12-র বিপক্ষে। অনৈতিকভাবে ফিকচারে গড়মিলের মাধ্যমে ফেডারেশন কর্তারা স্বজনপ্রীতির আশ্রয় নিচ্ছেন তার প্রমাণ দিতে দেখতে হবে সেই ফিকচারের মূল কপি। তা দেখতে গিয়েই বাধে বিপত্তি, বারবার কাটাকাটি আর ভুলে ভরা। উল্টো দায়িত্বে থাকা হাফিজুর রহমান রীতিমতো আমাদের আইন শিখিয়ে দিলেন। বারবার ছবি তুলছেন, আপনি কাগজে সই করেনি, আপনি কাগজ নিচ্ছেন। আমি আবারও বলি, সরকারি লোক আইন জানি, নিয়ম মেনে। শেষ পর্যন্ত আমাদের দেখতেই দেয়া হলো না ফিকচার। দায়িত্বরত মঈনুজ্জামান পিলা ফাইল নিয়ে এক প্রকার পালিয়েই চলে গেলেন। সালেহা পারভিন সেতুর বক্তব্যে উঠে এলো ফেডারেশন কর্তাদের অপেশাদার আচরণ আর অদক্ষতার পরিচয়ও। যারা পরিচালনা করছে তারা কন্ট্রোল করবে প্লেয়ারদেরকে, প্লেয়াররা যদি তাদেরকে কন্ট্রোল করে তাহলে তো হবে না। তাহলে এখন সেখানে দক্ষ লোকজন লাগবে। যদি কর্মকর্তাদের মাঝখানেই প্রবলেম থাকে তো প্লেয়াররা তো এগুলো করবেই। সকল প্রশ্নের উত্তরের খোঁজে আমরা মুখোমুখি ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের। ফিকচারে যে গড়মিল আছে তা তিনি পরোক্ষে বলেই ফেললেন। অনেক সময় আইটিএফ অনেক সময় আমাদেরকে বলেছে যে যদি আমরা প্রয়োজন মনে করি সেই ক্ষেত্রে হয়তো আমরা বসে হয়তো আমরা কোনো রকম চেঞ্জ হয়তো আনতে পারি টুর্নামেন্টের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে এই রদবদল তা নিশ্চয়ই বুঝতে বাকি রইল না কারোরই। তবে খেলা শুরুতে বিলম্ব, খেলোয়াড় বা আম্পায়ারদের সময় জ্ঞানহীনতার প্রশ্নে তিনি দেখালেন খোঁড়া যুক্তি। ইনসাফিসিয়েন্ট লাইট থাকে, একটা গেম হয়তো ধরেন সময় বেশি লেগে গেছে, হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো ধরেন কিছুটা ব্যত্যয় ঘটতে পারে। ক্রিকেট, ফুটবলের মতো 2-1টা খেলা বাদে আমাদের দেশের অধিকাংশ খেলাই পড়ে আছে অন্ধকারে। আর সে সুযোগেই স্বজনপ্রীতি আর স্বেচ্ছাচারিতার হোম গ্রাউন্ড হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।